হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে শুরু করতে যাচ্ছি এক সমুদ্র প্রেম উপন্যাস লেখনীতে নুসরাত সুলতানা সেজুতি, পার্ট 1। ভালোবাসি শব্দটা উচ্চারণের সঙ্গে সঙ্গে পিউর বাম গালে শক্তপোক্ত এক চর বসালো ধূসর। মেয়েটার গাল সহ মাথা ঝিমঝিম করে উঠল। ধূসরের রক্তাব্য চোখে এর দিকে চেয়ে ক্রোধে ফুঁসছে চোখানাক। এই 17 বছরের জীবনে কোনোদিনও মার না খাওয়া পিউ আজ যেন বাকরুদ্ধ, স্তব্ধ। মুখায়বে অবিশ্বাস নিয়ে মেয়েটা হা করে রইল। মস্তিষ্কের কানায় কানায় প্রশ্ন, ধূসর ভাই আমায় মারলেন? রুদ্রমূর্তি ধারণকারী ধূসরকে দেখে পিউর অন্তরাত্মা শুকিয়ে যাওয়ার জোগাড়। সে মানুষটাকে সবেগে কোনোই চেপে ধরল, ওর সবটুকু তেজ কণ্ঠে ঢেলে বলল, খুব সাহস বেড়েছে তোর, তাই না? এতটা নির্লজ্জ হয়েছিস যে আমার সামনে দাঁড়িয়ে এসব বলতেও জিভে আটকালো না। ধমকে পিউর ছোট্ট দেহ কম্পিত, থরথর করে হাত পা কাঁপে, অথচ তাও ভীষণ সাহস জুগিয়ে বলল, আমি কি করব? আপনি তো সত্যিটা শুনতে চাইলেন। ধূসরের হাতের বাঁধন দৃঢ় হলো, আরো বড় শক্ত করে ধরেছে। পিউ ব্যথায় মুচড়ে উঠলেও ছাড়লো না, তোয়াক্কা দেখালো না, উল্টো রাগে আগুন হয়ে বলল, তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো পিউ। তুই আমায় চিনিস না, ভবিষ্যতে তোর মুখ থেকে এসব যেন না শুনি। পিউ দমে গেল না। দমে যাবে বলে কি এতটা ঝুঁকি নিয়েছে? হেরে যাওয়ার পাত্রীও সে নয়। ভয় পেলেও বলল, কেন বলবো না? আমি কি কাউকে ভালোবাসতে পারি না? কাউকে ভালো লাগতে পারে না আমার? আপনিই বা কেন এমন করছেন? আপনি বুঝি কাউকে ভালোবাসেন না? ধূসরের অভিব্যক্তি থমকায়, শিথিল হয়ে মোটা ভ্রু। স্পষ্ট বোঝা গেল তার বদলে যাওয়া চিবুক। কিছুক্ষণ অমত চেয়ে রইল সে, পরপরই দাঁত খিচে বলল, এক থাপ্পড়ে তোর সব দাঁত ফেলে দেব বেয়াদব। তোর বয়স কত? ভালোবাসার কি বুঝিস তুই? পড়াশোনার নাম করে কলেজে গিয়ে এসব করিস? ওকে ফাইন, তোকে তো আমি পরে দেখছি। আগে দেখে আসি তোকে প্রেমপত্র দেয়া সেই দুঃসাহসী আশিককে। পিউর চোয়াল ঝুলে পড়ল। ধূসরের হাতখানা ছাড়ল না, যেন ছুড়ল সজোরে। রুষ্ট ক্ষুব্ধ চাহনি নিক্ষেপ করে গটগটিয়ে ঘর ছাড়ল। তারপর প্রস্থান দেখে আতঙ্কে ঘাম ছুটে গেল পিউর। ধূসর ভাই ভয়ানক মারকুটে লোক, ওনার বিশ্বাস নেই। রাগের মাথায় কি না কি করবেন। সে তড়িঘড়ি করে ফোন তুলল। কন্ট্রাক্ট লিস্ট খুঁজতে গিয়েও হাতের প্রতিটা আঙ্গুল কাঁপছে। চটপট ডায়াল করলো রবিনের নম্বরে। ছেলেটা ধরল না, কোথায় মরে গেছে কে জানে। এই মুহূর্তে ফোন না ধরলে ধূসর ভাই সত্যি ওকে কবর দিয়ে দেবেন। টানা কয়েকবার রিং হওয়ার পর রিসিভ হলো ফোন। রবিনের কণ্ঠে অবিশ্বাস, পিউ তুমি আমায় ফোন করেছো? পিউর যতটা না ভয় লাগছিল ততদিক মেজাজ খারাপ হলো এই তুমি ডাক শুনে। রাগ চেপে বলল, কোথায় আছিস তুই? কেন, দেখা করবে নাকি? পিউ কষে ধমক দিল, চুপ কর। এই মুহূর্তে যেখানে আছিস পালা, কোথাও গিয়ে লুকিয়ে পড়। একটা কাজ কর, সেলুনে গিয়ে বসে থাক, ওটা সেফ জায়গা। রবিন বুঝিনি জিজ্ঞাসা করলো, কেন লুকাতে যাব কেন? পিউ হাউ হুতাশ করে বলল, না লুকোলে তোর কপালে ভীষণ দুঃখ আছে রবিন। ধূসর ভাই তেড়ে যাচ্ছেন তোর কাছেই। রবিন বসেছিল, তড়াক করে দাঁড়িয়ে বলল, কেন? আমি তো কিছু করিনি। সেদিনের পর থেকে তোমাকে তেমন বিরক্ত করিনি পিউ। তুমি কি ওনার কাছে আমার নামে নালিশ করছো? নালিশ করিনি, তবে ওনার হাতে তোর লেখা চিঠি আছে। এবার তুই ঠিক কর, পালাবি না ওখানেই বসে থাকবি? আমরা সাবধান করলাম, জান বাঁচানোর ফরজ। এই কথা মাথায় রেখে কোনো গর্তে গিয়ে লুকিয়ে রাখছি। রবিন ঢুক গিলল, আতঙ্কিত হয়ে চারপাশে দেখলো একবার। কপালে দরদর করে ঘামটা মুছেই চট করে ছুটল কোথাও। পিও লাইন কাটলো ফোনের, মুখ ফুলিয়ে শ্বাস ফেললো জোরে। গালের হাড়গুলো টনটন করছে, কি মারটাই না মেটেছে। পাষাণ লোক, কোমল দুটো আঙুল কপালে বুলায় সে, ঠিক যেখানটায় স্পর্শ বসেছে ধূসরের। চিনচিনে ব্যথা চাপিয়ে আচমকা হেসে ফেলল কিশোরী। সত্যি বলতে ধূসর ভাইয়ের এই থাপ্পড় খেয়েও ওর খারাপ লাগেনি, আর না কষ্ট পেয়েছে। সে যে তৈরি ছিল, আন্দাজ করেছিল মানুষটার সামনে অন্য কাউকে ভালোবাসি বলতে দেরি হলেও গর্দান ছেদ হতে দেরি নেই। কিন্তু এছাড়া যে উপায়ও ছিল না। ধূসর ভাইয়ের মুখ থেকে একটা সত্যি কথা শোনার আশায় আজ 3টে বছর ওর এভাবেই কাটছে। কি না করেছে পিউ, কত চেষ্টা, কত পন্থা অবলম্বন করেছে, কিন্তু না কাঙ্ক্ষিত ফলাফল পায়নি। পিউ আজও বিভ্রমে ভোগে। ধূসর ভাই আমায়
ভালোবাসেন না কি বাসেন না, উত্তরগুলো ওরই মতো বিভ্রান্ত। একবার বলে হ্যাঁ, পরের বার না। তবে মানুষটা ভালো না বাসলেও পিওর অনুভূতির কমতি নেই। ওর বিশালাকার সমুদ্রের মতো গভীর, পাহাড়ের মতো উঁচু। ধূসর এমন এক পুরুষ যে সামনে এলেই সপ্তদশীর হৃদয় কাঁপে। কেমন অস্থির লাগে সব কিছু। পরিচ্ছন্ন আখিতে নামে প্রেমের বাড়িধারা। মনে হয় সে নেই, হাওয়ায় ভাসছে। মাঝে মধ্যে তো লজ্জা বিসর্জন দিয়ে ক্যাবলা বনে চেয়ে থাকে পিউ। এই সর্বনাশের শুরু আজ নয়, হয়েছিল সেই দিন, যেই দিন প্রথম দেখেছিল শিকদার ধূসর মাহতব নামক ওই পাশুজ্য মানুষটাকে। সম্পর্কে ধূসর পিউর চাচাতো ভাই, এ বাড়ির মেঝকর্তা আফতাব শিকদারের একমাত্র সন্তান সে। অথচ ভাই বোনের মধ্যে ধূসরই সবার বড়। 51বতী পরিবার ওদের। 4 কর্তার আন্ডাবাচ্চা ধরলে সে এক মস্ত বড় তালিকা। ভাইদের মধ্যে সবার বড় হলেন আমজাদ শিকদার, স্বভাবে ধূসরের আরেকজন মানুষ। বিষয়টা একটু উলটপালট হিসাবে মতো বড় ভাইয়ের ছেলেমেয়েরাও বড় হলেও এক্ষেত্রে পিছিয়ে ভদ্রলোক। ওনার আগে মেজো ভাই আফতাব বিয়ে করে ঘরে বউ তুলেছিলেন। এরকমই আরেকটা গোলমেলে বিষয় হলো আজমল শিকদারের বেলাতেও। তার ছেলে সাদিফ, সেও পিউর চেয়ে বড়। সম্পর্কে সব কিছু ঠিকঠাক হলেও এই বয়সটাই অতিমাত্রায় কমপ্লিকেটেড। পিউর বয়স যখন 18 কোটায় ধূসরকে নিউ ইয়র্ক পাঠানো হয়। এর পেছনেও রয়েছে এক মস্ত বড় অতীত। কারণ বিদেশ থেকে পড়াশোনা তাদের জ্ঞানী গোষ্ঠীতে ধূসরের বেলায় প্রথমবার। এক প্রকার তার বাউন্ডুলের স্বভাবে বাধ্য হয়ে বাপ চাচা ঢেলে ঠুলে বাড়ি ছাড়িয়েছিলেন। পাক্কা 7 বছর বিনদেশে কাটিয়ে দেশে ফিরেছেন ধূসর। যেদিন সে এলো কি উৎসবটাই না লেগেছিল বাড়িতে। আত্মীয় স্বজনের উপচে পড়া ভিড়ে পা রাখার জায়গা নেই। সকলের উৎকণ্ঠিত অপেক্ষায় ইতি টেনে চৌকাটে কদম রাখল ধূসর। বড় বড় মানুষের মধ্যে কোনো রকম খরগোশের মতো মাথা বের করে উকি দিল এক 15 বছরের কিশোরী। দেখতে চাইল মা চাচিদের দিনরাত নাম জপা সেই মানুষটিকে। ঠিক যেই মাত্র দেখেছে তার সবটা চুরি হলো। বিনা দ্বিধায় নাম লেখালো এই প্রণয় নামক সমূহ বিনাশের খাতায়। ধুবড়ে পড়ল ওই দীর্ঘদেহী শ্যামলা পুরুষের প্রেমে। পিউ ঠোঁট ফাঁকা করে চেয়েছিল কতক্ষণ। পড়তে পড়তে মনোযোগ ঠেলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল ধূসরকে। চোখ জুড়ে তখন বিমোহের বৃষ্টি। এত সুদর্শন, এত সুপুরুষ, ওর চাচাতো ভাই। ভাবতেই নাক ছিটকালো মেয়েটা। মনে মনে চরম প্রতিবাদ জানালো এই আমলে সত্যি। ধূসরের পাশে ভাই শব্দটা বেমানান, কুৎসিত। কেন ধূসর ওর ভাই হবে? সেজন্যই তো পিউ ওনাকে ধূসর ভাই ডাকে, ঠিক প্রতিবেশীর মতো। পিউর বিশ্বাস সম্বোধনের দিক থেকে ধূসরের যত দূরে ঠেলবে, মনের দিক থেকে তত কাছে আসবে মানুষটা। কিন্তু ধূসর একটা ফালতু লোক, একটা গর্ধব, হাদারাম। গত 3টা বছর ধরে পিউ চোখের সামনে ঘুরঘুর করছে। প্রতি মুহূর্তেই 2 হাত ভর্তি প্রেম ঢেলে দিচ্ছে। অথচ ওই মানুষটার চোখেই পড়ে না। উনি দুনিয়ার সব বুঝে না শুধু ওকে। এজন্যই ছেলেদের বেশি সুন্দর হতে নেই, তাহলেই অহংকার বেড়ে যায়। এই যেমন ধূসরের আকাশচুম্বী ভাব, যে মিষ্টি দেখতে পিউকে ড্রেনের ময়লা পানি ভাবে, যা দেখলেই মানুষ নাকমুখ গোটাবে, যাকে ধমকানো যাবে, রাগানো যাবে, আজকের পর মারাও যাবে, কিন্তু ভালোবাসা যাবে না কখনো। ভালো করে একটু স্পষ্ট চোখে তাকায়নি অবধি। সে সাজলো না সাজলো, কি জামা পরলো, কেমন করে চুল বাঁধলো, আজ অবধি লক্ষ্য করেছে কিনা সন্দেহ। পিউ দীর্ঘশ্বাস ফেলল। কাঁদো কাঁদো চেহারার ঘরের বাইরে এলো। তারপর চিন্তা, এখন আদমরা দশা। রবিনটাকে পেলে ধূসর ভাই কি যে করবে। তার পরীক্ষা আর যাচাইয়ের যন্ত্রণায় ছেলেটা শুধু শুধু ফেসেছে। পিউ মনমরা হয়ে হাঁটছিল। আচমকা সামনে পড়লেন মিনা বেগম। বেখেয়ালে ওকে একবার দেখে আবার সতর্ক চোখে চাইলেন তিনি। কী রে, গালটা অমন লাল হয়ে আছে কেন? পিউ আমতা আমতা করে বলল, কই না তো। মিনা এগোতেই নিতেই এস্ত এক পা পেছনে সরল পিউ। বলল, মশা কামড়েছে আম্মু, সত্যি বলছি। মশা কামড়ালে এমন দেখাবে কেন? পিউ গাল চেপে মাথা নোয়ালো। কি করে বলবে এখন আমাকে তোমাদের আদরের ধূসর আকাশ বাতাস কাঁপিয়ে চড় মেরেছে? এই কথা কি আর বলা যায় কখনো? দোষে তো ওরই ছিল। কেন যে পাকনামো করতে গিয়েছিল তখন? পিউ মনে মনে বিরক্ত হলো নিজের ওপর। রবিন আর সে একই ক্লাসে পড়ে। বেশ কয়েকদিন যাবৎ ওর পেছনে ছুকছুক করছিল ছেলেটা। পিউ বুঝলেও কিছু বলেনি, কারণ রবিন সীমানায় ছিল, বাড়াবাড়ি করেনি।
আর না প্রস্তাব দিয়েছিল প্রেমের। কিন্তু আজকেই যেন সেই সীমা অতিক্রমের ভয়ানক ইচ্ছে জাগলো ওর। কলেজ ছুটির পরপরই হঠাৎ ছুটে এসে হাতের মধ্যে একটা চিঠি গুজে দিল। পিউ কিছু বুঝার আগেই দৌড়ে পালালো আবার। পিউ চিঠি খুলেও দেখেনি, ভীষণ রেগে রাস্তায় ফেলে দিয়েছে। কিন্তু সেই কথা চাপা রইল না। বাতাসের গতিতে এক অলৌকিক শক্তিধারা ধূসর ভাইয়ের কানে ঠিক পৌঁছে দিয়েছে কেউ। পিউ ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই দেখল ধূসর কামরায় দাঁড়িয়ে, একেবারে শটান একটা দীর্ঘ দেহ। ও অবাক হলো, ধূসর এই রুমে সহজে পা ফেলে না। হা করার আগেই উল্টো পাশের কটমটে প্রশ্ন তেড়ে এলো, ছেলেটাকে? পিউ সত্যিটা বলতে গিয়েও ঠোঁট টিপে নেয়। মাথায় বসে দুষ্টুমি। ও উপন্যাসে পড়েছিল, কিছু সিনেমাতেও দেখেছিল। নায়ক জেলেসির তোরে ভালোবাসার কথা বলে দেয়, সেই জন্য ইচ্ছে করে বলেছিল রবিনকে আমি ভালোবাসি। কিন্তু এর শেষটায় কি হলো? ধূসর মুখ থেকে কিছু তো বের হলোই না, উল্টো প্রকাণ্ড থাপ্পড় খেয়ে মাথার চক্কর কাটলো ওর, গালেও ব্যথাও লাগলো ওর। পিউ দীর্ঘ ব্যথিত এক নিঃশ্বাস টানলো বুকে। মিনা তখনও তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বললেন, কি ব্যাপার, কথা বলছিস না কেন? কি হয়েছে, কেউ মেরেছে? মেয়েটার সম্মতি ফিরল, কথা ঘোরাতে বলল, কে মারবে? কি যে বলো না, তুমি কি কাজে যাচ্ছিলা? যাও যাও না, আমার অনেক তাড়া, দাঁড়ানোর সময় নেই। তারপরও পালিয়ে গেল সে। মিনা কতবার ডাকলেন, শুনলই না। করিডোরের এখানটায় এসে কতক্ষণ পায়চারি করলো পিউ। ধূসর এই মুহূর্তে কোথাও আছে জানতে পারলেও হতো, কিন্তু এখন ফোন করলেও উনি ধরবেন না। অবশ্যই ওই ফোনটুকু করার সাহসও ওর আছে না কি? হঠাৎ মাথায় এলো সাদিফের কথা। ও ফোন করতে না পারলেও কি হবে, সাদিফ ভাই তো পারবেন। পিউ চকচকে চেহারায় হাঁটা ধরলো, অমনি সাদিফের ঘরের সামনে থেকমে উকি দিল ভেতরে। আস্তে আস্তে ডাকলো, ভাইয়া, ও ভাইয়া। না, সাড়া নেই। আজ রবিবার, সাদিফের অফিসের ছুটির দিন। ঘরে নেই যখন ছাদে হয়তো। পিউ ঘুরতে গেল, সহসা একটা প্রশস্ত বুকে ঢুকে গেল নাকটা। মেয়েটা ভরকায়, হকচকিয়ে পড়তে নেয় ফ্লোরে। তো টান হাতটায় টেনে ধরলো সাদিফ। টালমাটাল পিউকে সোজা দাঁড় করিয়ে বলে, তুই কি সত্যি এত পুষ্টিহীনতায় ভুগছিস পিউ? সামান্য একটা ধাক্কা খেয়ে কেউ এভাবে পড়ে যায়? পিউ নাক ডলছে, এত লেগেছে এখানে? ওভাবেই চোখ তুলে চাইল। চশমা পরা গোলাকার চেহারা ছেলেটাকে সরু চোখে দেখলো এক পলক। আমি কি জানতাম আপনি আসবেন? উফ, ওটা শরীর না লোহা। সাদিফ কপাল কুঁচকে বলল, আমি তো তোর মতো তুলো খাই না যে ফু দিলে উড়ে যাব। যাক গে, ঘরে উকি মারছিলে কেন? উকি মারবো কেন, খুঁজছিলাম আপনাকে। একটা হেল্প চাই আমার। কি হেল্প? ধূসর ভাইকে একটা ফোন করবেন? করলে শুনতাম উনি কোথায়, বাড়ি, কখন আসবেন। তোর ফোন থেকে কর। পিউ মিনমিন করে বলল, ব্যালেন্স নেই। আর আমি কি আমার জন্য বলছি, আম্মু বলছেন করতে। সাদিফ ঘরের ভেতর ঢুকলো। পিউ উদ্বিগ্ন পায়ে পেছনে আসি ও দেয়ালে ঘড়িতে সময় দেখে বলল, কিন্তু এখন তো ভাইয়াকে ফোন করা যাবে না, সামনে দলের নির্বাচন, ব্যস্ত থাকতে পারে। পিউ অনুরোধ করলো, একটা কল দিয়েই দেখুন না প্লিজ। ফিরে চাইল সাদিফ, দৃষ্টি এসে সোজাসুজি বর্তমান কিশোরের ফর্সা মুখের ওপর। পিউ করুণ চোখে চেয়ে ও মৃদু হেসে বলল, আচ্ছা দিচ্ছি। পিউ ঝলমলিয়ে উঠল, দাঁত কপাটি বের করে বলল, আপনি খুব ভালো। সাদিফ কিছু বলল না, হাসিটা বাড়ল একটু। ফোন তুলে কল দিল ধূসরকে। কয়েকবার রিং হতেই কেটে দিল সে। বললাম না ব্যস্ত। পিউর অবস্থা দুঃখসহ, দুশ্চিন্তায় মাথাটা কিলবিল করে ওঠে। রবিন তাকে কি খুঁজে পেলেন উনি? ছেলেটা শুধু শুধু কেলানি খাবে। সে না হয় ধূসর ভাই ফেরার আগে আগে দরজায় খিল দিয়ে বসে থাকবে, না হলে ভান করবে অসুস্থ। কিন্তু রবিন, ওর কি হবে? মেয়েটার কালো চেহারায় কিছুক্ষণ নরম চোখে দেখলো সাদিফ। জিজ্ঞাসা করলো, কিছু হয়েছে? তাকালো পিউ, মাথা নাড়ালো দুপাশে, ফুস করে শ্বাস ফেলে বলল, ঘরে যাই। ঘরে এসেও পিউর স্বস্তি ফিরল না। এপাশ ওপাশ পায়চারি শুরু করলো। কি হবে এখন, কি করবে সে? না কোনো বুদ্ধি আসছে না। মেয়েটা হতাশ ভঙ্গিতে দুহাত মেলে শুয়ে পড়ল বিছানায়। না, জীবনে এত অশান্তি আর নেওয়া যায় না। পিউ চোখ বুঝলো বিধ্বস্তের ন্যায়। আশ্চর্য, এখানেও ধূসর ভাইয়ের টমাটে চেহারা। লোকটা ফর্সা নন, কিন্তু দেখতে মারাত্মক। সব থেকে মারাত্মক ওনার হাঁটা চলা। ওনার পার্সোনালিটিতে পিউ শতবার ঘায়েল হয়, মরে যায় অ্যাটিটিউডে। ওনার কথা বলার ভঙ্গিমায়, মুগ্ধতায় বুক কাঁপে তার। এই জন্যই তো সেই দিন এক দেখায় প্রেমে পড়ল পিউ। ও সূচক শব্দ করে মুখ গুজল বালিশে। তাতেই 4 ঘন্টা শেষ। যখন চোখ খুলল,
বাইরেটা অন্ধকারে ডুবে। পিউ হাই তুলে উঠে বসলো। ঘড়িতে 12টা বাজে প্রায়। সর্ষে চোখ কপালে তুলল সে। এই রে, এতক্ষণ